নাক ফাটিয়ে মাথায় আঘাত পেয়ে হসপিটালে শুয়ে থাকতে হচ্ছে। এই একটা অবস্থা তৈরি হয়েছে। এটা তো গেল তার ফিজিক্যাল রিপোর্টের প্রসঙ্গ, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা বুঝতে হলে আপনাদেরকে যেখানে যেতে হবে, যেটা মনে রাখতে হবে, এখন সেই ধরনের কিছু কথা এখন আপনাদেরকে বলবো। আগে বলেছি, এখন আরো পরিষ্কার করে বলবো, আরেকটু পরিষ্কার করে। ঢাকায় রয়ের এজেন্টের নাম হলো রাজেশ কুমার অগ্নিহোত্রী। এই লোকটা পাকিস্তান থেকে বিতাড়িত। তার এজেন্ট পরিচয় যখন প্রকাশ হয়ে পড়ে, তখন এরপরেও হাসিনা আমলে তাকে বাংলাদেশে রেখে দেওয়া হয়েছিল প্রকাশ্যে। হাসিনা পড়ে যাওয়ার পরে তিনি আর বাংলাদেশে থাকার কথা চিন্তা করতে পারেননি, তিনি ফের চলে গেছেন। কিন্তু এজেন্ট এখনো, মানে স্টেশন ম্যানেজার, উনি এখনো আছেন। উনি সম্প্রতি বাংলাদেশের একজন বাংলাদেশি তার কাউন্টার পার্ট একটা খাড়া করছেন। খুব খাড়া করছেন, মানে এটা আগেও ছিল উনি, কিন্তু আগে উনি অ্যাক্টিভ ছিলেন না। সম্প্রতি উনি প্রচন্ড ভাবে অ্যাক্টিভ হয়ে গেছেন। আমি তার নামটাম কিছু বলতেছি না, খালি বলবো ঢাকার রয়ের কাউন্টার পার্ট যা কিছু ঘটনা এখন দেখতেছেন এবং দেখবেন, কতদিন পর্যন্ত তাও বলে দিই। এটা গত কয়েকদিন ধরেন, গত 7 দিন ধরে হচ্ছে প্রবল ভাবে। ধরেন শুরু হিসেবে বলেন যদি যে বুয়েটের ছেলেদের যে মিছিলটা দেখছিলেন, ওটার ভিতরেও আছে। এখনকার থেকে আপ টু অক্টোবর শেষ পর্যন্ত যা যা কিছু ঘটবে বাংলাদেশে, বহু কিছু ঘটবে, এসব কিছুর পিছনে থাকবেন উনি। উনি এখন ডেসপারেট, যেভাবেই হোক রকে প্রতিষ্ঠা করতে হবে, মানে হাসিনাকে প্রতিষ্ঠা করতে হবে। চিনবেন কি করে কোনটার ভিতরে উনি আছেন? আপনার ফজলুর কথা শুনছেন, ফজলুল আর ওনার ফারাকটা হলো, ফজলু বলতেছে যে, খুব ইন্টারেস্টিং কথা, জুলাই আগস্টে কিছু হয়নি, 2024-এর জুলাই আগস্টে কিছু হয়নি, ভয় পাও। যদি কিছু হয়ে থাকে তাহলে জামাত ইসলাম করছে। মানে মূল বক্তব্যটা হলো যে কিছু হয় না, এটা ওয়াইপ আউট। হাসিনার পুরে কিছু হয়নি, মানে হাসিনার বিরুদ্ধে আপনারা কোনো রাজনৈতিক আন্দোলন, কোনো রাজনৈতিক সমাবেশ, কোনো রাজনৈতিক শো আপ সংগঠিত করা, বিপ্লব, অভ্যুত্থান, যা কিছু বলেন না কেন, এগুলো কিচ্ছু হয়নি। এটা হচ্ছে মূল বক্তব্যটা রয়েছে। এবার আসুন এরপরে, এবার এই জন্য বলছে যে একবারে তো আবার ডাহা এরকম বলে দিলে তো বিশ্বাস করবে না, মিথ্যা কথা পেলে। তখন বলতে যদি কিছু হয়ে থাকে, এবার ওটাকে একাই লেগে দিলাম, ওটা জামাতি, ওটা শিবির করছে। এটা ছিল ফজলুর বক্তব্য। এই বক্তব্যটা, এই স্টেশনশিপের কাউন্টার যে বাংলাদেশি কাউন্টার, যে তার বক্তব্যটা হলো মজার। তিনি এইসব জামাতটা আমাদের দাঁত টানেন না, তিনি বলতেছেন কিচ্ছু হয় নাই, স্ট্রেট। আমি বলছি তাই, জুলাই আগস্টে কিছু হয় নাই। ইন্টারেস্টিং একটা প্রকাশ হয়েছে তার বই প্রকাশ, মানে প্রকাশিত চিহ্ন। উনি এনসিপির উপর প্রচন্ড খেপা, প্রচন্ড। পারলে এটিকে এরকম ভাবে মুসলায় ফালাই দেন, দুয়ে মুসলে ছাপা করে দিতে চান, নাম শুনতে পারেন না উনি। এবং খুব সম্ভবত এনসিপির জন্য রেজিস্ট্রেশন না পায় নির্বাচন কমিশনার, তার ব্যবস্থা উনি করবে, এত উনি ডেসপারেট এনসিপির ব্যাপারে। এনিওয়ে, ওনার ছাড়পত্রটা হলো এই যে এখানে কিছু হয় নাই। কেন এই অবস্থান? এই অবস্থানটার পিছনের সম্ভবত কারণটা হলো যে ওই 1400+ হত্যার যেসব মামলাগুলো আছে, এগুলাকে ওয়াইপ আউট করতে গেলে, মুছে দিতে গেলে পরে এইটা ছাড়া পথ নেই আসলে। ফলে একটা নতুন বয়ান লাগবে তার। আর এই বয়ানকে কেন্দ্র করে তার সাথে আমাদের অগ্নিহোত্রীর সঙ্গে যে সম্পর্কটা তার হয়েছে, হওয়ার পিছনে মূল কারণটা হলো এটা। এইবার এটার জন্য অগ্নিহোত্রীর অ্যাসাইনমেন্টটা হলো যে আমাকে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করে দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া আমরা বাংলাদেশের কোনো পার্টিকে বিশ্বাস করবো না, করি না। বাট ভাবে সবার সাথে সম্পর্ক থাকবে আমাদের, কিন্তু কাউকে বিশ্বাস করি না। ওকে, এই জন্য আমাদের ব্র্যান্ড বক্তব্য হচ্ছে 72 কনস্টিটিউশনে হাত দেওয়া যাবে না। এই জন্য এটার সঙ্গে মিল পাবে না আবার কার, এই যে বাংলাদেশের যে কাউন্টার পার্টের কথা বললাম, তার বক্তব্যের মানে সে যেখানে যেখানে বক্তব্য দিয়ে বলবে যে 72 কনস্টিটিউশনের পক্ষের কথা বলবে, তাহলে বুঝবেন যে এটার ভিতরে তার হাত আছে। তো কালকে যা যা কিছু দেখছেন, মানে কবে বলেছি আমি বলেছি ওই বুয়েটের ছেলেরা তো জানেই না যে তারা এটার ফেরে পড়ছে।
ওরা ভাবতেছে যে ওদেরকে হেল্প করতেছে খুব রেডিক্যাল আন্দোলন করার জন্য, এই হলো ওদের আসল। কিন্তু এটার ভিতর দিয়ে যে ঢুকে বসে আছে, এজেন্ট সাহেব ঢুকে বসে আছে, তো জানি না তারা। ফলে যে কোনো কিছুকে ধ্বংসাত্মক ভাবে প্রেজেন্ট করা, এটা হলো এখন এই ঢাকার এজেন্ট কাউন্টার পার্ট যেটাকে বলছি আমি, তার প্রধান কাজ হলো এটা। তাহলে সার কথা হলো জুলাই কিছু হয় না, এটা থেকে বুঝবে। আর 72 কনস্টিটিউশন আমাদের আসল জিনিস। এবার দেখেন এর সাথে সালাউদ্দিনের কথা মিলান, আপনার ফখরুলের কথা মিলান, মিলবে। আমির খসরুর কথা মিলান, মিলবে। দেখেন এই এখন এত অ্যাক্টিভ যে ডাইন বা কোনো দিকে তাকানোর অবস্থা সে নাই। ডেসপারেট, মানে ডেসপারেট, এত ডেসপারেট কোনো মুভ এর আগে কোনো এজেন্টকে করতে দেখা যায় না। নিয়মিত তাদের মধ্যে কথা হচ্ছে এবং এই পরিকল্পনাগুলো তারা নিচ্ছে। এই পরিকল্পনায় আরেকটা পার্ট হলো, যেমন মনে করেন যে প্রথম আলো ডেসপারেটনেসটা খেয়াল করেন। গতকালকে ছিল, আগের দিন যেটা বলেছিলাম আপনাদেরকে আমি, ওই যে মঞ্চ 71-এর নামে যে 15-16 যে কোর্টে গিয়া ধরা খাইছে, তাদেরকে জেলে পাঠাই দেওয়া হয়েছে। প্রথম আলো ডেসপারেটনেসটা দেখেন, ওরা একটা ভিডিও করছে, যদ্দূর পারছে 3-4টা লোকের লাইভ খোঁচায় খোঁচায় প্রশ্ন করে তাদের কাছ থেকে, তাদের উকিলের কাছ থেকে বক্তব্য নেওয়া হয়েছে। কালকে প্রথম আলো এই কাজটা করছে, তার জন্য তাদের কাছে খুব বিখ্যাত একটা লোক, ইউনিভার্সিটি টিচার লতিফ সিদ্দিকের উকিল, ইম্পর্টেন্ট লোক। ফলে একটা পত্রিকার উছিলায়, একটা মিডিয়ার উছিলে এই জামা গায়ে দিয়ে যতটা সম্ভব হাসিনার পক্ষে কাজ করা যায় তা ডেসপারেটলি করেছে। প্রথম আলোর দিক থেকে দেখলে এটা খুব ডেসপারেট, বিরাট রিস্কি কাজ করছে সেটা। এটার জন্য পত্রিকার উপরে পত্রিকা বন্ধ হয়ে যেতে পারে, পাবলিক মিছিল করে যে পত্রিকা হয়েছে হামলা দিয়ে ফেলতে পারে। এই সব কিছু যা যা সম্ভাবনা আছে সব মাথায় রেখেও তারা এত বড় একটা সার্ভিস দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের হিস্ট্রিতে কোনো মামলায় তার উকিলদেরকে এইভাবে পত্রিকার জেরা করছে, আর উকিলরা আরো স্বেচ্ছায়, দিস ইজ কমপ্লিটলি অ্যারেঞ্জড, বোঝা যাচ্ছে। ইভেন তারা ভিতরে ঢুকে আছে, পুলিশের গাড়ির ভিতরে আনা নেওয়ার জন্য যে গাড়িটা থাকে, এর ভিতরে ক্যামেরা ধরে তারা বসে আছে, বহুক্ষণ ক্যামেরা ধরে আছে, ভিতরে তারা কি করে দেখেছে। আর কেউ কথা বলবেন, বুঝতে পারছেন ডেসপারেটনেস কোন লেভেলে গেছে। আমি টাকা পয়সার প্রসঙ্গ দিয়ে কথাটা ব্যাখ্যা করবো না, আমি বলছি এই যে প্রথম আলো ডেসপারেটনেসটা সেম গোজ টু, একই ধরনের ডেসপারেটনেস আরেকজন আরেক জায়গায় আছে। কামাল হোসেনের জামাই, যারা যারা কালকে কাজ করেছে তারা খুবই মানবাধিকার লঙ্ঘনের কাজ করছে। বাবা আপনি বিদেশি মানুষ, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, শ্বশুরের জন্য এরকম খেদমত করবেন? এনিওয়ে, যা ভালো বুঝেন, নিশ্চয়ই যা ভালো বুঝেন তাই করবেন। ওকে, তাহলে আমি এখন আপনাদেরকে আমি যে কোড গুলো দিলাম না, কোড ল্যাঙ্গুয়েজ না, মানে কোড চিহ্ন আর যেটা থেকে বুঝবেন যে এটা হলো অগ্নিহোত্রীর কাউন্টার পার্ট এখানে আছে। ওনাদের লক্ষ্য হলো যে এখন তার আড়াল তো রাখা যাচ্ছে না, ওনাদের লক্ষ্য হচ্ছে ইউনুসাকে উড়োবালা দেওয়া। আচ্ছা, একটু এক্সট্রা কথা বলতে হচ্ছে এখানে। আমি অবাক হয়েছি এই মির্জা আলমগীর সাহেবের আচরণ দিকে। উনি ওনাকে ইদানিং আমার দেখলে মনে হয় যে উনি সিপিবি সভাপতি হিসেবে কথা বলতেছেন, উনি বিএনপির লোক না। একটা নেকা বোকা সেজে উনি কথা বলেন। দেন মনে করে দেখেন, উনি বলতেছেন সালামের হাসিনার সাথে দেখা করে টাকা দিয়ে আসাটা এটা বাংলাদেশে ইলেকশন বহির্ভূত কাজ করছে, ইলেকশন ঠেকাইছে। আচ্ছা ভাই সাহেব, আমরা পুরা দলকে জিজ্ঞেস করছি, তারিখ জিয়া সহ, সালাম সম্পর্কে আপনার কি? ধরেন আপনারা ক্ষমতা চলে গেছেন, সালাম নিয়ে কি করবেন আপনারা? যে কি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না তো। মির্জা আলমগীর আপনি দেন না কেন? আপনি তো বলে ভালা একটা সিপিবি কমিউনিস্টের মতন সুশীল আচরণ করতেছেন, বলেন না। সালাম প্রসঙ্গে আপনার দলের অবস্থান কি? আপনারা ক্ষমতায় গেলে সালামকে কি করবেন পারবেন বলতে? বলে বেলা সাজেলে বলে বেলা হয় না, মানুষ বুঝতে পেরেছে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে দিয়েন। সালামকে নিয়ে কি করবেন? আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করি না। সালাউদ্দিন সাহেব বলে ভাই দেশের লোক, কি করবো, তার পয়সা তো খায় পরে বাচ্চা আছি,
উনি হয়তো বলবেন এটা, সেই জন্য আপনি আলমগীর সাহেবকে জিজ্ঞেস করলাম আমি, বলেন না। আচ্ছা, আরেকটু মনে করাই দিই, আজকে টিবিএস মানে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছে, গত 1 বছরে কত টাকা খেলাপি হয়েছে শুধু এস আলম, 73,000 কোটি টাকা উনি খেলাপি ঋণ আছে। ভাইরা ভাই, এখন ইউনুস সাহেবের সাথে ভাইরা ভাই সাচ্ছে, ইউনুস সাহেব এখানেও মুখে তালা, কোন জায়গায় খেলাপি ঋণের প্রসঙ্গ আসলে এটা আমার কাজ না। এইরকম এই 73,000, 1 বছরে 73,000 কোটি টাকা, এরকম নাহলে 5 থেকে 6 জন আছে টপ ঋণ খেলাপি। একজনার মাথার একটা চুলও স্পর্শ করে নেই ইউনুস সাহেব, না তার সালাউদ্দিন অর্থমন্ত্রী, না এই ব্যাংকের গভর্নর গাদাটা। যেন খেলাপি ঋণ বলে কোনো টার্মোলজি নেই তাদের ডিকশনারিতে, এটা কখনো শুনে নাই তারা, এই বিষয়ে তারা কোনো কথা বলতে চায় না, কোনো মতে পার করে দেবে এটা রেগুলেশন। এই পার করে দেওয়ার মানেই তো হলো যে আপনারা ডাইরেক্ট ইনডাইরেক্টলি খেলাপি ঋণ ওলাদের সাথে এস আলমের সাথে যুক্ত আছেন, তো আপনাদের স্বার্থ আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। যারা যারা এর সাথে, যারা মানে কি কেউ তো বোধহয় বাদ আছে আমি দেখতেছি না আসলে, ওই আবার ঘুরে ফিরে বললে দেখা যাচ্ছে আদানির টাকা পর্যন্ত যাবে জিনিসটা। বিএনপি তো ওস্তাদ এই ব্যাপারে, আদানির টাকা যে কত মিঠা এটা তো সামাও বয়েদকে দিয়ে বলেছেন আপনারা। সো এই হলো অবস্থা। আমি যে ইঙ্গিতটা দিলাম, আমি যে কম বেশি প্রকাশ্যে বলে ফেলছি আসলে কি হইতেছে জিনিসটা, এবং এটা কদ্দূর যাবে। এটা আগস্টের শেষ দিন, কালকে হলে শেষ হয়ে যাবে আগস্ট, এরপরে সেপ্টেম্বরটা ইউনুস সাহেব বিদেশে যাবেন, আমেরিকান যাবেন 22 তারিখে সম্ভবত আমেরিকায় যাবেন। না, ওইসব আমেরিকানদের ভয় দেখায় লাভ নেই, আমেরিকানরা কেউই আপনার কথা শুনবে না, আপনিও সেই জন্য যাচ্ছেন না। আপনি যাচ্ছেন জেনারেল অ্যাসেম্বলির মিটিং আছে, ওইখানে সব এই পর্যন্ত গত 16 বছর ধরে হাসিনা গেছে প্রত্যেক বছর। কেন? ওখানে গেলে মেলা লোকের সাথে কথা বলা যায়, আমেরিকানদের সাথে একটু গুটু করা যায়, লাইন টাইন পদ্ধতি জোগাড় করা যায়। তো সেই জন্য ইউনুস সাহেব যাচ্ছে একই কারণে মূলত। সো ওই যাওয়ার আগে পর্যন্ত একটা চেষ্টা থাকবে প্রবল, না হলে উনি ফিরে আসবেন সম্ভবত 30 তারিখে। 30 তারিখে উনি ফিরে আসার পরে আরেকটা চেষ্টা হবে, ওইটাই লাস্ট প্রচেষ্টা, কিছু করবেন ওনারা। সো সার কথাটা হচ্ছে এই যে যেদিকে তাকাবেন সেদিকে জাতীয় পার্টি হচ্ছে সেই দোকান, দুইটাই, কাদেরটা আবার আনিসুল ইসলাম মাহমুদেরটাও। আনিসুল মাহমুদেরটা একটু বোধহয় বেশি, যে তারা ওই পার্টির নামে আওয়ামী লীগের গুলো ঢাকায় বসে রাজনীতি করবে, এমনকি পারলে ইলেকশন হয়েই যাক কথার কথা, তারা ইলেকশনে পার্টিসিপেট করবে জাতীয় পার্টির নামে। ফলে বুঝতে পারতেছেন গতকালকের ঘটনাটা কি ছিল আসলে। ফলে সার কথা হলো যে জাতীয় পার্টির এই তৎপরতাটা কে যে কোথায় কার সঙ্গে কিভাবে জড়িত, ওইটার ইঙ্গিত পাবেন এখানে। ওই ঘটনাগুলো মনে রাখেন, আমি যে ফর্মুলা দিলাম, ফর্মুলাটা যদি ফেলতে পারেন তাহলে আপনি কার কি তৎপরতা, কোন ঘটনাটা কি মানে এটা বুঝতে পারবেন।